ধানমন্ডি ৩২-এ ভাঙচুর চলছে। দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়ি কার্যালয় গুঁড়িয়ে দিচ্ছে বিক্ষুব্ধরা। যতক্ষণ পর্যন্ত না এই বাড়ি ভাঙবে না আমরা থাকবো এবং এটা ভেঙে আমরা এখান থেকে যাব। পৃথিবীর ইতিহাসে এমন লৌহ মানব এবং স্বৈরশাসক আর দেখা যায়নি। শেখ হাসিনা যতটা ধৃষ্টতা দেখাইছে, সম্ভব কি পরিণত হতে পারে দেশের বিরুদ্ধে কাজ করলে, সেখান থেকে শিক্ষা নেওয়া দরকার। জুলাই গণহত্যার বিচার দাবিতে শাহবাগের শহীদ পরিবারের সদস্যরা সড়ক অবরোধে যান চলাচল বন্ধ। হাতে গোনা গোলাপি রঙের বাস দিয়ে শুরু হলো মহানগরীর সমন্বিত পরিবহন সেবা। বসেনি কাউন্টার, ভাড়া বেশি নেয়ার অভিযোগ। রোজার আগেই খাতুনগঞ্জে কমেছে ছোলা, চিনি, খেজুরের দাম। বেড়েছে আমদানিকারকদের সংখ্যা, বাড়তি পণ্য নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। স্বাগত এখন দুপুরে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি সুমাইয়া রাত্রি এবং আমি তানজিম শাফিন। শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়ি ভাঙছে বিক্ষুব্ধরা। সকাল থেকে এই বাড়ির সামনে ভিড় করেছেন উৎসুক জনতা। সেখানকার সবশেষ পরিস্থিতি জানবো। ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল রাহাত। রাহাত, জানাবেন যে ধানমন্ডি ৩২ নম্বরের শেখ বাড়ির কোনো অংশ কি আর অবশিষ্ট বা দাঁড়িয়ে আছে কিনা? এই ধ্বংসাবশেষ কোথায় যাবে, কি পরিণতি হবে? শাফিন, এখন পর্যন্ত শেখ মুজিবের বাড়ির 2/3 ভাঙা হয়েছে এবং আমরা দেখছিলাম যে দুপুর অর্থাৎ 12টার মধ্যেই কিন্তু এই 2/3 ভাঙার কাজটি মূলত শেষ হয়ে গেছে। যদিও ভারী যে যন্ত্র দিয়ে বাড়ির ভাঙার কাজটি চলছিল সেই ভারী যন্ত্রটি সরে গেছে যান্ত্রিক ত্রুটির কারণে। তবে বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি যে এই বাড়িটির ভেতরে প্রবেশ করছেন এবং তারা যে যাই দিয়ে পারছেন সেটি দিয়েই কিন্তু মূলত এই বাড়ির অবশিষ্ট যে অংশ দাঁড়িয়ে আছে সেই অংশ ভাঙার চেষ্টা করছেন। এবং এখানে বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু কিছুক্ষণ পরপরই স্লোগান দিচ্ছেন। স্লোগানে তারা জানান দিচ্ছেন আওয়ামী লীগের বিগত 15 বছরের যে ফ্যাসিবাদী আচরণ এবং তাদের যে স্বৈরাচারী মনোভাব ছিল এবং সেই মনোভাবের কারণে তারা যে মানুষের প্রতি যে পরিমাণ অত্যাচার করেছে, খুন এবং গুমের সঙ্গে তারা জড়িত ছিল, তার প্রতিবাদ হিসেবেই কিন্তু তারা বলছেন যে তাদের শেষ চিহ্নটুকুও গুঁড়িয়ে দেওয়া হবে এবং শেষ চিহ্নটুকু গুঁড়িয়ে দেওয়ার আগ পর্যন্ত বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা কেউই এই জায়গাটির দিকে যাবেন না। আপনি জানতে চেয়েছিলেন যে বাড়ির জিনিসপত্রগুলো মূলত কোথায় যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে অনেকেই স্মৃতিচিহ্ন হিসাবে এখান থেকে ইট, কাঠের টুকরো বা অন্যান্য যেসব সামগ্রী যেগুলো রয়েছে সেগুলো তারা এখান থেকে স্মৃতিচিহ্ন হিসেবে নিয়ে যাচ্ছেন। এছাড়া কিন্তু কিছু ছিন্নমূল এবং টোকাই শ্রেণীর লোকজনও এখানে আছে, তারাও আমরা দেখেছি যে অনেক জিনিসপত্র তারা এখান থেকে নিয়ে যাচ্ছেন। তবে মূল বিষয়টি কিন্তু আমরা দেখছি যে অধিকাংশ মানুষ যারা এসেছেন কেউ বাড়ি ভাঙছেন, আবার উৎসুক জনতার সংখ্যাও কম নেই। উৎসুক জনতাও কিন্তু আমরা দেখছি যে এখানে বেশ আছে। সবাই বলছেন যে কেউ যদি স্বৈরাচারী আচরণ করে এবং ফ্যাসিবাদী আচরণ করে তাদের শেষ পরিণাম কি হয় সেই শিক্ষাটি কিন্তু তারা মূলত স্বৈরাচার সরকারকে দিতে চান এবং তারা স্পষ্ট বার্তা দিচ্ছেন আমাদেরকে। তারা বলছেন পরবর্তীতে যদি কোনো রাজনৈতিক দল তারা যদি ফ্যাসিবাদ বা স্বৈরাচারী বন্দোবস্ত কায়েম করে তাহলে তাদের পরিণতিও যে এমন হবে সেই বিষয়টি নিয়ে কিন্তু বারবার তারা সতর্কবার্তা উচ্চারণ করছেন। এবং একই সঙ্গে আমরা দেখছিলাম যে গতকাল রাত 8টার দিকে এই বাড়ি ভাঙার কাজ মূলত শুরু হয় এবং সেটি কিন্তু গতকাল সারা রাত চলার পরে আজকে সকাল থেকেও সেই কাজটি চলছে। যদিও এই মুহূর্তে ভারী কোনো যন্ত্রপাতি দিয়ে এই বাড়িটি ভাঙার কাজ চলছে না, তবে বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা আছে তারাই কিন্তু বাড়ি ভাঙার কাজে অংশগ্রহণ করছে। কেউ বাড়ির ভেতরে এখন পর্যন্ত আগুন জ্বালিয়ে দিচ্ছে এবং অন্যান্য যে আসবাবপত্রগুলো রয়েছে সেগুলোও কিন্তু পুড়িয়ে দিচ্ছে। এখানে যারা আছেন তারা বলছেন যে এই বাড়িটি পুরোপুরি ধুলোর সঙ্গে মিশে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু তারা এই অবস্থান ছাড়বেন না। এই ছিল ধানমন্ডি ৩২ থেকে আমার কাছে সব শেষ। শাফিন, রাহাত, আপনি থাকবেন সেখানে, আমরা পরবর্তীতে আবারও আপনার কাছ থেকে
এ বিষয়ে জানব। এদিকে নোয়াখালী, বরিশাল, ভোলা ও খুলনা সহ দেশের বিভিন্ন এলাকায় শেখ হাসিনার স্বজন ও আওয়ামী লীগ নেতাদের বাড়ি ভাঙচুর করছে বিক্ষুব্ধরা। বিস্তারিত জানাতে নোয়াখালীতে আছেন নাসিম শুভ, বরিশালে ফিরদাউস সোহাগ, ভোলা ইমতিয়াজুর রহমান এবং খুলনায় আছেন সহকর্মী রামিম চৌধুরী। শুরুতেই যাব নোয়াখালীতে, সেখানে শুভ আছেন। শুভ, জানাবেন যে কোম্পানিগঞ্জে তো ওবায়দুল কাদেরের বাড়ি, সেখানে হামলা হয়েছে কিনা, কি পরিস্থিতি? শাফিন, গতকাল রাতে কিন্তু পতিত সরকারের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাষণ দেওয়ার যে ঘোষণা এবং পরবর্তীতে ভাষণ দেওয়াকে ঘিরে ঢাকা সহ সারা দেশে আওয়ামী লীগের যে নেতাকর্মীদের বাড়িতে ভাঙচুর, তার পরিপ্রেক্ষিতে কিন্তু গতকাল রাতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিক্ষুব্ধ ছাত্র জনতা নোয়াখালীর কোম্পানিগঞ্জের বসুরহাটে ওবায়দুল কাদেরের যে পৈতৃক বাড়ি রয়েছে, যেখানে ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার সমালোচিত মেয়র আব্দুল কাদের মির্জা থাকতেন, সেই বাড়িতে ভাঙচুরের ঘোষণা দেয় এবং আজ দুপুরের পরে কিন্তু স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র জনতা এই বাড়িতে ভাঙচুর চালায় এবং এই বাড়িতে থাকা বিভিন্ন আসবাবপত্রে অগ্নিসংযোগ করে। স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা এই অগ্নিসংযোগ এবং ভাঙচুরে জড়িত আছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা জানিয়েছেন আসলে শেখ হাসিনার যে স্বৈরাচার হয়ে ওঠা, তার পিছনে ওবায়দুল কাদেরেরও সবচেয়ে বড় ভূমিকা রয়েছে এবং তার পরিবারের যে সদস্যরা রয়েছেন, আব্দুল কাদের মির্জা, তার ছেলে তাসিক মির্জা সহ যারা রয়েছেন, তাদের অত্যাচারে এই অঞ্চলের মানুষ আসলে মুখ বুজিয়ে যে কথা বলার মতো সাহস করতো না এবং দীর্ঘদিন থেকে যে জমে থাকা ক্ষোভ, সেই জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু আজকের এই ভাঙচুর। এই বাড়িতে 5ই আগস্ট শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে যাওয়ার পরে কিন্তু প্রথম দফায় ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং তারপর কিন্তু মির্জা কাদেরের কয়েকজন পরিচিত লোক এই বাড়িতে আবারও সংস্কার চালিয়েছিল এবং যে ভাঙা দরজা জানালাগুলো সেগুলো কিন্তু একবার ঠিক করেছিল। তো গতকাল রাতে ছাত্র জনতার ঘোষণার পর আজ দুপুরের পরে কিন্তু এই বাড়িতে বিক্ষুব্ধ ছাত্র জনতা আবারও ভাঙচুর চালায় এবং বেশ কিছু জায়গায় অগ্নিসংযোগেরও আগুন জ্বালিয়ে দেয় এবং বেশ কিছু তাদের বাড়িতে থাকা আসবাবপত্র পুড়িয়ে দেয়। আমরা কথা বলেছি ছাত্র জনতার সাথে, তারা জানিয়েছেন, যারা এখানে আছেন তারা জানিয়েছেন ভবিষ্যতে যাতে কোন রাজনৈতিক দল যাতে আসলে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে এবং তাদের ভিতরে যাতে স্বৈরাচারী মনোভাব না তৈরি হয়, সেজন্যই কিন্তু এটি তার জন্য একটি সংকেত বলে ছাত্র জনতা যারা রয়েছেন তারা জানিয়েছেন। তো নোয়াখালীর যারা বিক্ষুব্ধ ছাত্র জনতা রয়েছেন তারা জানিয়েছেন ওবায়দুল কাদেরের এই বাড়ি ভাঙচুরের পরে কিন্তু তারা নোয়াখালীর যেই আলোচিত সংসদ সদস্য, নোয়াখালী 4 আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী রয়েছেন, তার বাড়িতেও আজকে ভাঙচুর ও হামলা চালাবেন এবং সেই লক্ষ্যে খবর জানবো আপনার কাছে। আমরা একটু বরিশালে যেতে চাই। ফিরদাউস সোহাগ আছেন। ফিরদাউস, জানাবেন যে বরিশালে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে বিক্ষুব্ধ জনতা কি ধরনের ভাঙচুর করেছে এবং পরবর্তীতে তারা কি বলছেন, তারা কি জানাচ্ছেন যে এই ধরনের কার্যক্রমের পরবর্তীতে আসলে তাদের কর্মসূচি কি হতে পারে? শাফিন, আপনাকে ধন্যবাদ। আমি রয়েছি বরিশালের সাবেক মেয়র সেনিয়াবাদ সাদেক আবদুল্লাহ, সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ, তাদের যে বাড়ি, সেই পৈতৃক বাসভবন, সেখানেই আমি এখন দাঁড়িয়ে। পেছনেই দেখা যাচ্ছে যে বাড়িটি যেভাবে ভাঙচুর করা হয়েছে, সেই বর্তমানে সেখান থেকে ঘটনার প্রায় 15 ঘন্টা পরেও কিন্তু এখনও এই মুহূর্তেও কিন্তু আমি দেখেছি যে বাড়ির ভেতর থেকে কিন্তু ধোঁয়া দেখা যাচ্ছিল। আমি দোতলা ভবনের দোতলায় উঠেছিলাম কিছুক্ষণ আগে। এই বাড়িটিতে, দোতলা ভবনটিতে কমপক্ষে 10 থেকে 12টি রুম রয়েছে, ছোট এবং বড় মিলিয়ে। প্রত্যেকটি রুমের ভেতরে কিন্তু কালো ধোঁয়া আমি দেখেছি, ভেতরটি পুড়ে কালো হয়ে আছে। এমন কোনো জিনিস নেই যেগুলো নষ্ট হয়নি। আর বুলডোজার দিয়ে কিন্তু গুঁড়িয়ে দেওয়া হয়েছে সম্মুখের ভাগটে। ভেতরে 3টি গাড়ি রয়েছে, সেগুলো কিন্তু 3টি গাড়ি কিন্তু 5ই আগস্টের রাতেই কিন্তু পোড়ানো হয়েছে। এটি কিন্তু দ্বিতীয়বারের মতো এখানে হামলা এবং ভাঙচুর এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। প্রথম দফায় ঘটেছিল 5ই আগস্টের বিকেলের বেলা, সন্ধ্যার দিকে। আর গতকালকে যেটি হয়েছে রাত 12:30টার দিকে, শেখ হাসিনা যখন ভাষণ শেষ করলো, তারপরে ক্ষুব্ধ হয়ে ওঠে এখানকার স্থানীয় যারা শিক্ষার্থী রয়েছে এবং সাধারণ জনতা রয়েছে, তারা কিন্তু রাত 12:30টার দিকে বরিশাল নগরীর কালীবাড়ি রোডে আবুল হাসনাত আবদুল্লাহ এবং সেনিয়াবাদ সাদেক আবদুল্লাহর বাসভবনে এসে অগ্নিসংযোগ করে এবং বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়। এর পরবর্তীতে কিন্তু তোফায়েল আহমেদের বাসভবনে, আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য, তার বাসভবনে যায় নগরীর বগুড়া রোডে এবং সেখানেও কিন্তু একইভাবে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। কথা বলেছিলাম যারা সাধারণ মানুষ রয়েছেন, যারা দর্শনার্থী রয়েছেন,
আজকে কিন্তু দুটো বাড়ি দেখার জন্য অসংখ্য মানুষ ভিড় জমিয়েছিল। এখনও এই মুহূর্তে কিন্তু রাস্তায় অসংখ্য মানুষ কালীবাড়ি রোডে প্রত্যক্ষ করছে, ভাঙাচোরা বাড়িটি দেখছে এবং তারা কিন্তু যে কথাটি বলছেন যে ভবিষ্যতে আর কেউ যেন এরকমের ফ্যাসিস্ট হতে না পারে, সেই বিষয়টি কিন্তু তাদের তা ভবিষ্যতে কিন্তু যারা শাসক হবেন এবং বর্তমানে যারা রয়েছেন তাদের প্রতি কিন্তু এক ধরনের অনুরোধ জানিয়েছেন। বরিশালে যে বাসভবনের যে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে আওয়ামী লীগ নেতাদের, সর্বশেষ ছিল এতটুকুই আমার হাতে। এবারে খুলনায় যাব, রামিম চৌধুরী আছেন। রামিম, খুলনায় শেখ বাড়ি ব্যতীত অন্য কোনো নেতাদের বাড়িতে ভাঙচুর হয়েছে কিনা, এখন কি পরিস্থিতি জানাবেন? শাফিন, আসলে খুলনা নগরীর যে শেরেবাংলা রোড রয়েছে তার ঠিক সেই রোডেই কিন্তু এই যে শেখ বাড়ি অবস্থিত এবং এই শেখ বাড়ি নামে খ্যাত এই যে বাড়িটি, এটি কিন্তু গতকাল রাতেই ভেঙে ফেলা হয়েছে এবং এখনও পর্যন্ত কিন্তু সেই ভাঙচুর চলছে এবং আমরা সকাল থেকে কিন্তু এখানে ছিলাম। আমরা দেখছি যে এখানে কিন্তু উৎসুক জনতার যে ভিড় সেটি কিন্তু এখনও পর্যন্ত কমেনি। এর পাশাপাশি আরেক শ্রেণীর মানুষ কিন্তু এখানে আছে যারা এখানে ভাঙচুর এখনও পর্যন্ত চালাচ্ছে এবং এখান থেকে ইট, রড সহ বিভিন্ন জিনিস কিন্তু এখান থেকে নিয়ে যাচ্ছেন। আপনাকে কিন্তু তথ্য দিয়ে রাখি যে এই যে বাড়িটি রয়েছে এই বাড়িটি কিন্তু মূলত শেখ হাসিনার যে চাচাতো ভাই ছিলেন তারাই কিন্তু এখানে থাকতেন। মূলত শেখ আবু নাসেরের 5 সন্তান তারা কিন্তু এখানে থাকতেন এবং খুলনা 2 আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল এবং বাগেরহাট 1 আসনের সংসদ সদস্য শেখ হেলাল ছিলেন যারা, তারা কিন্তু মূলত এখানে থাকতেন এসে এবং এই জায়গাটা থেকেই কিন্তু মূলত খুলনার বিভিন্ন রকম যে কার্যক্রম সেটি পরিচালনা করা হতো এবং খুলনার যে মূল রাজনীতি সেই রাজনীতি কিন্তু এখান থেকেই পরিচালনা করা হতো। এখানের যারা এসেছেন তারা কিন্তু বেশ ক্ষোভ প্রকাশ করেছেন এই জায়গাটি নিয়ে, কারণ এই জায়গা থেকেই কিন্তু সব ধরনের অপকর্ম থেকে শুরু করে চাঁদাবাজি, টেন্ডারবাজি সব কিছুই নাকি এখান থেকে করা হতো, এমনটাই অভিযোগ করছেন এখানে যারা সাধারণ মানুষ এসেছেন তারা। তো মোটামুটি গতকাল রাত 9টার পর থেকে কিন্তু এখানে ভাঙচুর করা শুরু হয়েছে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন তিনি ভার্চুয়ালি বক্তব্য দিলেন এবং সেই বক্তব্য শোনার পর থেকে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিক্ষুব্ধ জনতারা কিন্তু তারা এখানে চলে এসেছিলেন এবং এসে কিন্তু ভাঙচুর শুরু করেছেন এবং তারপরে তারা এখানে যে এখানে এক্সকাভেটর দিয়ে কিন্তু তারা এখানে ভেঙেছেন এবং ভাঙার পরেই যে ধ্বংসস্তূপ এখন আপনি দেখতে পাচ্ছেন এই ধ্বংসস্তূপের উপরে কিন্তু আবারও সাধারণ মানুষ ভাঙছে এবং ভেঙে ভেঙে কিন্তু এখান থেকে রড, ইট সহ বিভিন্ন জিনিস কিন্তু তারা এখান থেকে নিয়ে যাচ্ছেন, আমরা সকাল থেকেই দেখেছি। এবং এই জায়গাটিতে কিন্তু সাধারণ যে উৎসুক জনতা রয়েছেন তাদের যে ভিড় সেটি কিন্তু আমরা সকাল থেকেই দেখেছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই কিন্তু এই যে ভাঙাচোরার যে ঘটনা সেটি কিন্তু সকাল থেকেই ঘটছে এবং এখানে সাধারণ মানুষ এসে যারা বলছেন যে মূলত এই যে ঘটনাটি এই ঘটনাটি কিন্তু বাংলাদেশে যারা পরবর্তীতে রাজনীতিতে আসবেন বা যারা পরবর্তীতে ক্ষমতায় আসবেন তাদের জন্য শিক্ষণীয় একটি বিষয়, কারণ এই যে ঘটনাটি ঘটেছে সাধারণ মানুষ কিন্তু আর কোনো প্রকার স্বৈরাচারকে জায়গা দেবে না বলে এখানকার মানুষ বলছেন এবং তারা যেটি বলছেন যে মূলত এর পরবর্তীতে যারা সরকার হয়ে ক্ষমতায় আসবেন তারা যেন কোনো লুটপাটের রাজনীতি না করেন, তারা যেন সাধারণ মানুষের হয়ে কাজ করেন, এমন শিক্ষা তাদের এই সব জায়গা থেকে নিতে হবে, এমনটাই বলছেন সাধারণ মানুষ। তো এই ছিল আমার কাছে শাফিন খুলনা থেকে সবশেষ খবর। রামিম, আপনি সংবাদ সংগ্রহ করবেন, আমরা পরবর্তীতে আবারও আপনার কাছ থেকে খুলনার খবরাখবর জানবো। রাত্রে আমরা দেখছিলাম যে রাজধানীতে ধানমন্ডি 32 নম্বরের শেখ বাড়ি ভাঙচুরের পরপর সারা দেশেই আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে একযোগে হামলা ভাঙচুর চলছে। এক্ষেত্রে যেটি আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন যে যারা বিক্ষুব্ধ জনতা, এই ছাত্র জনতা বলছে যে জুলাই আগস্টের পরবর্তীতে আওয়ামী লীগ এবং ছাত্র জনতা একদম ভিন্ন ধারার দুটি জায়গায় দাঁড়িয়েছে, মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে এবং এদের আর পুনর্বাসনের কোনো সুযোগ তারা দিতে চান না বলেই তাদের বাসভবনগুলো গুড়িয়ে দেওয়া হচ্ছে। এটি বলা হচ্ছে যে স্বৈরাচারের কফিনের শেষ পেরেক। শাফিন, এতক্ষণ তো আমরা এই বিষয়ে কথা শুনছিলাম, এখন আমরা একটু যেতে চাই সকালে বিএনপির স্থায়ী কমিটির হাফিজউদ্দিন আহমেদ কিন্তু কথা বলেছেন, সে বিষয়ে আমরা একটু জানতে চাই।
ধানমন্ডি ৩২ নম্বরের ঘটনায় কারা করেছে এই তথ্য বিএনপির কাছে নেই। সরকারের সাথে কারা জড়িত সেটাও জানা নেই, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি আরও বলেন, অনেকে গণতন্ত্রকে ধ্বংস করার জন্য এই বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। এ সময় তিনি বলেন, ভালো করে তথ্য নিয়ে দলীয় ফোরামে আলোচনার পরে দল থেকে বক্তব্য দেবেন দলের শীর্ষ নেতারা। তবে ৩২-এর ঘটনায় ভারত থেকে জড়িত থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেন তিনি। গতকালকে যে ঘটনা ঘটেছে সেটি এখনো চলমান, সেটি এখনো শেষ হয়নি। এটি কারা করেছে এই তথ্য আমাদের কাছে নেই। এতে সরকারের কি ভূমিকা ছিল সেই তথ্য আমাদের কাছে নাই। আগামী দিনে গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে, এই জন্য কেউ কেউ হয়তো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতে পারেন, এবং বিশেষ করে এর মধ্যে প্রতিবেশী রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ আছে কিনা সেটিও আমরা জানার চেষ্টা করব। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিচার নিয়ে অন্তর্বর্তী সরকারের উদাসীনতা রয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। বৃহস্পতিবার সকালে ঢাকা কলেজে মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে যোগ দিয়ে তিনি কথা বলেন। হত্যা নির্যাতনে জড়িত ছাত্রলীগ নেতাদের দ্রুত বিচারের দাবি জানান নাসির। এদিকে ঢাকা কলেজ অধ্যক্ষকে স্মারকলিপি দিয়েছে ছাত্রদল। এ সময় দ্রুত তদন্ত কমিটি গঠনের আশ্বাস দিয়েছেন ঢাকা কলেজ অধ্যক্ষ। শেষে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে বের হয় ঢাকা কলেজ ছাত্রদল। এই অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করার বিষয়ে এক ধরনের উদাসীনতা রয়েছে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে এক ধরনের সাঁড়াশি অভিযান করবে সেটিও আমরা কিন্তু কোনোভাবে আমাদের দৃষ্টিগোচর হয়নি। সেজন্য ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার এবং বিচারের দাবি, সে আওয়ামী লীগের দোষরদেরকে তদন্তের মাধ্যমে বিচারের দাবি করছি। জুলাই অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডে অভিযুক্ত আওয়ামী লীগের বিচার দাবিতে শাহবাগ অবরোধ করেছে শহীদ পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, গণহত্যার 6 মাস পার হলেও অভিযুক্ত বিচারের আওতায় আনা হয়নি। ফ্যাসিবাদের দোসররা সরকারের জায়গা নেয়ায় বিচারে বিলম্ব হচ্ছে বলেও মনে করছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন জাওদ মাহমুদ। যাদের রক্তের উপর দাঁড়িয়ে জুলাই বিপ্লব হয়েছে, সেই শহীদ পরিবারের সদস্যরা জুলাই আগস্টে ঘটা আওয়ামী লীগের গণহত্যার বিচারের দাবিতে জড়ো হয়েছে শাহবাগ মোড়ে। রক্তক্ষয়ী বিপ্লবের 6 মাস পার হলেও কেন এখনও দফায় দফায় বিচারের দাবিতে রাস্তায় নামতে হচ্ছে স্বজন হারানোই পরিবারগুলোকে, এমন প্রশ্ন ছিল তাদের কাছে। আমার ছেলে শহীদ হয়েছে আজকে দিগত 7 মাস, 20 জুলাই মারা গেছে। এই পর্যন্ত একজন খুনি এই পেছনে হাসিনার দোষরদেরকে অ্যারেস্ট করা হয় নাই। আজকে আমাদের রাজপথে আসার কথা ছিল না ভাই, কেন আমরা রাজপথে আসবো? আওয়ামী লীগের বিচারের দাবিতে এখানে যারা দাঁড়িয়েছেন, জীবন দিয়ে হলেও দলটির রাজনীতিতে ফিরতে না দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। এখনো কেন বিচার হচ্ছে না? আমার ছেলে শহীদ হয়েছে, আরো শত শত মায়ের ছেলে শহীদ হয়েছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই, আমি এই সরকারের কাছে আর কোনো কিছু চাই না। জুলাইয়ের রক্তের দাগ এখনও বয়ে বেড়াচ্ছে এই পরিবারগুলো। শুধু বিচারের দাবিই নয়, কেউ কেউ পরিবারের উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে বরণ করেছেন অসহায়ত্ব, চান যথাযথ পুনর্বাসন। এই রক্তক্ষয়ী সংঘর্ষের পরে আজকে 6 মাস ওভার হয়ে যাওয়ার পরে আমরা যখন রাজপথে এসে আমাদের এটা লজ্জা। প্রথম তো নিরাপত্তা এবং আসামি ধরা, তারপরে না বিচার। আপনি নিরাপত্তা দিচ্ছেন না, আসামিও ধরছেন না, বিচার কার করবেন? আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এবং সকল ধরনের ফ্যাসিবাদী শক্তি রুখে দিতে রাজপথে সজাগ থাকার কথা জানায় পরিবারগুলো। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। জুলাই আগস্ট অভ্যুত্থানে আওয়ামী লীগের গণহত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করেছে শহীদ পরিবারের সদস্যরা। সে খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, এই যে অবরোধ করা হয়েছে, শাহবাগের রাস্তা আটকানো আছে, অবস্থানের কারণে যান চলাচলে বন্ধ রয়েছে কিনা, এবং একই সাথে জানতে চাই শহীদ পরিবারের সদস্যদের সাথে আপনার কথা হয়েছে কিনা, তাদের দাবি দেওয়া সম্পর্কে জানতে চাই। রাত্রি যেটি জিজ্ঞেস করছিলেন যে এই যান চলাচল সম্পর্কে, সেটি হচ্ছে বেলা 11টা 20 নাগাদ মূলত তারা এই শাহবাগে অবস্থান নেয়। জুলাই বিপ্লবে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ তারা গণহত্যা চালিয়েছে তার বিচারের দাবিতে যখন তারা এই শাহবাগ মোড়, যেহেতু একটি ব্যস্ততম সড়ক, তারা এটি বন্ধ করে দেয় অবস্থান নিয়ে। প্রথম দিকে কিছু যানজট দেখা যায়, কিন্তু আমরা কিছুক্ষণ পরেই, তার আধা ঘন্টা পরে আবার দেখতে পাই যে
একটি বিকল্প রাস্তা অর্থাৎ শাহবাগে আসার যে বিকল্প রাস্তাগুলো রয়েছে সেগুলো এই বাহনগুলো ব্যবহার করার ফলে যানজটের যে প্রভাব যদি বলি সেটি কিন্তু এখানে আসলে নেই। এছাড়া যেগুলো জরুরি পরিষেবা অর্থাৎ অ্যাম্বুলেন্স, গণমাধ্যম কর্মীদের বাহন, এছাড়া রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বাহন সেগুলো কিন্তু এখানে ছেড়ে দেওয়া হচ্ছে এবং যানজটের ফলের যে প্রভাব সেটি যেমনটি বলছিলাম যে এখানে নেই। এবং আরেকটি বিষয় জানতে চাচ্ছেন যে শহীদ পরিবারদের সাথে কথা হয়েছে কিনা। এখানে যারা এসেছেন অনেকগুলো শহীদ পরিবারের সাথে কথা হয়েছে, তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার যে গণহত্যার অভিযোগে তারা অভিযুক্ত করছেন সেটির বিচার নিশ্চিত করতে হবে এবং এর দায় দিচ্ছেন 6 মাস হয়ে গিয়েছে এই জুলাই বিপ্লবের, এরপরও দৃশ্যমান কোনো বিচার কার্যক্রম কিন্তু তারা দেখতে পাচ্ছে না বলছেন এবং তারা দায় দিচ্ছেন যে অন্তর্বর্তী সরকারের গাফলতি যেমন রয়েছে তেমনি এই অন্তর্বর্তী সরকার তথা রাষ্ট্রীয় কাঠামোতে এখনও শেখ হাসিনা অর্থাৎ ফেসিবাদের দোসরদের যে একটি অবস্থান সেটি আছে, যার ফলে এই বিচারের ধীরগতি। এবং পাশাপাশি তাদের কাছে আরও কিছু বিষয় জানতে চেয়েছি। তারা বলছেন যে দ্রুত সময় যেন তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এই পরিবারগুলোকে পুনর্বাসন করা হয় এবং তারা বলছেন যে আওয়ামী লীগ যে রাজনীতির আলোচনা হচ্ছে সেটি যেন কোনোভাবেই আওয়ামী লীগ আর রাজনীতি করতে না পারে সেই বিষয়েও তারা সচেষ্ট থাকবেন, এমনটি তারা জানিয়েছেন। রাত্রি এই ছিল শাহবাগ মোড় থেকে আমার কাছে সবশেষ। হাতে গোনা গোলাপি রঙের বাস দিয়ে চালু হলো মহানগরীর সমন্বিত পরিবহন সেবা। গাজীপুর, আব্দুল্লাহপুর, উত্তরা হয়ে ঢাকার শহরের বিভিন্ন 21টি রুটে এই বাস চলাচল করবে। প্রথম দিনই কাউন্টার ছাড়া যাত্রী তোলা ও আগের চেয়ে ভাড়া বেশি নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। যদিও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি বলছে আগামী কয়েকদিনের মধ্যেই ভুল ত্রুটি সংশোধন করে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসবেন তারা। বিস্তারিত থাকছে গালিব ইবনে রিয়াজের প্রতিবেদনে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ-কে পাশ কাটিয়ে মালিক সমিতির উদ্যোগে বৃহস্পতিবার থেকে চালু হলো ঢাকা মহানগরীতে কাউন্টার ও ই-টিকেটিং পদ্ধতি। অব্যবস্থাপনার মধ্য দিয়েই প্রথম পর্বে 21টি রুটে 2600 গোলাপি রঙের বাস দিয়ে সড়কের শৃঙ্খলা ফেরাতে নতুন এই উদ্যোগ। এই পদ্ধতিতে মালিক দিন চুক্তিতে আর বাস দিতে পারবেন না। চালক এবং হেলপারের বেতন মালিককে বহন করতে হবে। আপাতত এই উদ্যোগকে শ্রমিকরা সাধুবাদ জানালেও বেতন কত হবে তা এখনো নির্ধারণ হয়নি। বেতন কত ধার্য করে আমাদের সংসার চলার মতো, বাচ্চা কাচ্চা পড়াশোনা করার মতন, তাহলে আমাদের সমস্যা নাই। যখন 1000 টাকা পাইতাম, এখন যদি 800 বা 500 টাকা পাই, আমি নিয়ম শৃঙ্খলার ভিতরে চলি, আমি চালাইতে রাজি। সরকার চাইতেছে একটা নিয়মের মাঝে গাড়ি চালানোর জন্য। আমরা মালিকের পক্ষ থেকে আমরা চেষ্টা করতেছি একটা এই নিয়মে আসুক। তবে যাত্রীদের অভিযোগ আগের থেকে ভাড়া নেওয়া হচ্ছে বেশি। ওনারা বললো যে স্টুডেন্টদের ক্ষেত্রে এটা আলাদা করা হয়েছে, 20 টাকা রাখা হয়েছে। স্টুডেন্টের ক্ষেত্রে 5 টাকা কেন বেশি হবে? যে গাড়িটা আমার নিউ এয়ারপোর্ট এভিনিউ ওটাই ফার্ম গেট যাবে, ওটাতে ভাড়া হচ্ছে স্টুডেন্ট 18 টাকা, ওনাদেরকে মানিক নিয়ে এভিনিউ। যদিও সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক বলছেন ভাড়া নেওয়া হচ্ছে সরকারের নির্ধারিত হারে। আর কেন ডিটিসি এর সাথে তাদের এই দূরত্ব, সেই প্রশ্নেরও উত্তর দেন তিনি। ডিটিসি তো কোনোদিনও পারবে না। এখানে 5টা 10টা কোম্পানির মালিকানায় 100 টাকা করে 1000 গাড়ি আছে, সে তো আসবে না এটাতে। আমার অ্যাকাউন্টেবিলিটি আমার কাছে, আমার রোডের কিছু শাখা অন্যদিকে গেছে, ওই 100 জনকে নিয়ে তো আমরা এখন হিমশিম খাচ্ছি। এখানে হবে এক মালিকানায় যদি আনতে পারেন, আপনি যদি যেটা বলেন, তাহলে গভর্নমেন্ট এই প্রক্রিয়া আসুক যে তোমাদের সকলের গাড়ির ভ্যালুয়েশন করা হোক। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, লাভ লোকসান মেনেই মালিকদের রাস্তায় গাড়ি চালাতে হবে। আপনাদের যারা মালিক তাদের যদি লাভ কম হয় অথবা লোকসান হয় আপনাকে মানতে হবে। আপনি ব্যবসা করতে আসছেন শুধু লাভ লাভ আর লাভ, এই লাভ খুঁজতে খুঁজতেই তো এই অবস্থা। আগের মতো এখনও সবার কণ্ঠে সড়কে শৃঙ্খলা ফেরানোর বুলি থাকলেও 21টি রুটে এখন পর্যন্ত কাউন্টার নির্ধারণ ও বসাতে পারেনি বাস মালিকেরা। সেই সাথে পুরনো বাসগুলো দিয়েই এই সেবা চালু হলেও গোলাপি রঙের বাস চোখে পড়ল মাত্র গুটি কয়েক। ঢাকার সড়ক পরিবহন মালিক সমিতির উদ্যোগে আজকে বাস কাউন্টার এবং ই টিকিটিংয়ের যে পদ্ধতি চালু করা হলো তার মাত্র 200 গজ দূর থেকেই এভাবেই চালক হেলপাররা ডেকে ডেকে যাত্রী তুলছে। অর্থাৎ এই পদ্ধতিতে কতজন বাস মালিক তাদের একাত্মতা প্রকাশ করেছে সেটি যেরকম প্রশ্ন উঠেছে, ঠিক একই রকমভাবে পুরোপুরি এই সেবা যাত্রীরা কতদিন নাগাদ পাবে সেটি করাটা সবথেকে বড় চ্যালেঞ্জের বিষয়। ঢাকার উত্তরা থেকে গালিব ইবনে রিয়াজ, এখন।
রাজশাহীর বাঘা উপজেলা আরানি এলাকায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ নিয়ে জানাতে ঘটনাস্থলে আছেন সহকর্মী রাকিবুল হাসান, যুক্ত হচ্ছে তার সঙ্গে। রাকিব, এই যে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়িতে আগুন দেয়া হয়েছে এবং একই সাথে ভাঙচুর করছে, হামলা চালাচ্ছে বিক্ষুব্ধরা, তাদের আসলে বক্তব্য নিয়েছেন কিনা, তাদের সাথে কথা বলেছেন কিনা, কেন তারা এই ধরনের কাজ করছেন এবং সেখানকার আসলে সবশেষ পরিস্থিতি কি আপনার কাছে জানতে চাই। রাত্রি আসলে ঘটনাটি ঘটেছে ঠিক 11টার পর। স্থানীয় যারা গ্রামবাসীরা আছেন তারা বলছে ঠিক 12টার দিকে বিক্ষুব্ধ কিছু জনতা তারা মোটরসাইকেল যোগে এবং কার যোগে এখানে আসে, পরবর্তীতে এই বাড়িতে আসলে হামলা চালায়। এটি ছিল আসলে পতিত সরকারের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের গ্রামের বাড়ি এবং একই সাথে এখানে রাজনৈতিক কার্যালয় ছিল নিচতলায়। এর দোতলায় অতিথিশালা এবং তারপরের তৃতীয় তলায় তিনি থাকতেন বলে এখানে গ্রামবাসীদের মাধ্যমে আমরা জানতে পেরেছি। ঠিক 12টার সময় এখানে যারা বিক্ষুব্ধ জনতা আসে তারা কিন্তু এই বাড়িতে কিন্তু এখন শুধুমাত্র কেয়ারটেকার 3 জন, তারা ব্যতীত অন্য কেউ ছিল না। তাদেরকে ভয়ভীতি দেখালে এবং এই জনতার যখন তারা আসে তখন তারা পালিয়ে যায়, এমনটা আমরা গ্রামের লোকেদের কাছ থেকে শুনেছি কথা বলে। এবং পরবর্তীতে এই যে মূল ফটক, সেই মূল ফটকটি কিন্তু আসলে ভাঙা হয়নি, এই প্রাচীর টপকে সেখানে ভেতরে ঢোকা হয় এবং কিছু কিছু মানুষ এখানে দাবি করেছেন যে এখানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং যে পেট্রোল বোমা সেটি নিক্ষেপ করা হয়েছে এবং সেই তারপর থেকে কিন্তু আসলে এইটিতে অগ্নিসংযোগ ঘটে এবং ভাঙচুর ঘটায়। এবং পরবর্তীতে আরানি যে ফায়ার সার্ভিস রয়েছে সেই ফায়ার সার্ভিস আসার পরে আগুন নিয়ন্ত্রণে আনে এবং তারপর থেকে কিন্তু এখন পর্যন্ত এখনও আমরা এই বাড়ি থেকে ধোঁয়া দেখতে পাচ্ছি রাত্রে। এবং এই বাড়িটি দেখার জন্য কিন্তু উৎসুক জনতা এবং গ্রামবাসীরা এখানে আসছেন, দেখছেন এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি ভেতরে কেউ নেই এবং এখন এইরকমভাবে পরিত্যক্ত অবস্থায় আছে। তো রাত্রি এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজশাহীর বাঘা উপজেলা আরানি এলাকায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন রাকিবুল হাসান। ঢাকা চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ৬,৫৩১ জনের নিয়োগ বাতিল করে আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে বিক্ষোভ করছেন ভুক্তভোগীরা। বৃহস্পতিবার চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়া ৩০ জনের রিটের চূড়ান্ত আবেদনের শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদের রাজির হাইকোর্ট বেঞ্চে রায় দেন। একই সাথে আদালত মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগ দেওয়ার নির্দেশও দিয়েছেন। ২০২৪ জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে রায় দেন আপিল বিভাগ। এ রায়ের ফলে কোটার ভিত্তিতে নিয়োগ পাওয়া ৬,৫৩১ জনের নিয়োগ অনিশ্চয়তার মধ্যে পড়ে, যা বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত জানান উচ্চ আদালত। এদিকে এই রায়ের প্রতিবাদে নজিরবিহীনভাবে আদালতের সামনেই বিক্ষোভ করেন নিয়োগ বঞ্চিতরা। প্রাথমিক বিদ্যা অধিদপ্তর কর্তৃক যে রেজাল্ট তারা পাবলিশ করেছিল সেই রেজাল্টটা 23/7/2024 তারিখের নোটিফিকেশনের পরিপন্থী এবং মহামান্য অ্যাপিলেট ডিভিশনের 21/7/2024 তারিখের রায়ের পরিপন্থী। এবং রায়ের কনক্লুশন হিসেবে হাইকোর্ট ডিভিশন বলে দিয়েছে যে 31/10/2024 তারিখের যে রেজাল্ট সেটা বাতিল হবে এবং নতুন করে অথরিটিকে মেধার ভিত্তিতে অর্থাৎ 23/7/2024 তারিখের নোটিফিকেশন ফলো করে রায় নতুন রেজাল্ট পাবলিকেশনের নির্দেশনা দিয়েছে। প্রতিবছর রমজানের আগে খাতুনগঞ্জে ভোগ্যপণ্যের দাম বাড়ানোর প্রতিযোগিতা চললেও এবছর পাল্টে গেছে চিত্র। দাম বাড়ার বিপরীতে উল্টো কমে গেছে ছোলা, চিনি, খেজুর সহ বেশ কিছু পণ্যের দাম। আমদানি বেশি হওয়ায় দিশেহারা ব্যবসায়ীরা শুল্ক কর কমানো এবং ক্ষুদ্র মাঝারি আমদানিকারকরা সুযোগ পাওয়ায় বাজারে চিত্র পাল্টেছে বলে দাবি ব্যবসায়ীদের। চট্টগ্রাম থেকে শোয়েব রহমানের প্রতিবেদন। রমজানে দেশে ৬০,০০০ টন খেজুরের চাহিদা। চট্টগ্রামের ফলমন্ডির প্রতিটি দোকানেই এখন ভরপুর খেজুর। আছে আজওয়া, মেরজুল, জাহেদি, সাফাউই, মরিয়ম সহ অন্তত 10 জাতের খেজুর। দুবাই, সৌদি আরব, মিশর, আলজেরিয়া সহ বেশ কিছু দেশ থেকে এসেছে এই খেজুর। শুল্ক কমায় চলতি বছর খেজুর আমদানিতে ব্যয় কমেছে 15%। প্রভাব পড়েছে পণ্যের দামেও। সব ধরনের খেজুরের দাম কমেছে। সরকারও যদি আগে 2 বছর 3 বছর আগে দিয়ে যেরকম মানে ওই একদম কাস্টম এই রোজার রমজানের জন্য
যদি একদম ডিউটি ফ্রি করে দিত তাহলে বেশি ভালো হতো। রমজানে ছোলার চাহিদা 1 লাখ টন। এবছর গেল এক মাসেই পণ্যটির আমদানি হয়েছে 93,000 টন। এছাড়াও আগের ছোলাও রয়েছে এবং নতুন আরও পণ্য আসার অপেক্ষায়। সব মিলিয়ে অতিরিক্ত পণ্য নিয়ে অনেকটাই দিশেহারা আমদানিকারকরা। এরই মধ্যে খাতুনগঞ্জে ছোলার দাম কমেছে কেজি প্রতি 5 থেকে 10 টাকা। পণ্য এলে দাম আরও কমে যাওয়ার শঙ্কা তাদের। সব ডালে আপনার প্রচুর আমাদের মজুত আছে এবং স্টক রয়ে গেছে। ওই কারণে আমাদের সেলটা বর্তমানে যে সেল করতেছে কেজি 10 থেকে 5 টাকা পর্যন্ত কেজি লোকসান যাচ্ছে। চিনির বাজারেও সংকট নেই, গত বছরের তুলনায় কমেছে দাম। রমজানে পণ্যটির 3 লাখ টন চাহিদার বিপরীতে গত এক মাসে আমদানি 1,79,000 টন। এছাড়াও চট্টগ্রাম বন্দরে 1 লাখ টন চিনি খালাসের অপেক্ষায়। না দুবাই থেকে আসতেছে, ইম্পোর্ট হয়েছে, থাইল্যান্ড থেকে আসতেছে, ব্রাজিল থেকেও আসতেছে, আর দেশীয় মাল তো আছেই, তো সংকট এবার কোনো কারণ দেখতেছি না। রমজানে ভোজ্য তেলের 3 লাখ টন চাহিদার বিপরীতে আমদানি হয়েছে 4 লাখ টন। এছাড়াও মোটর ডাল আমদানি হয়েছে 1,08,000 টন। 1 লাখ টন চাহিদার বিপরীতে মসুর ডাল এসেছে 62,000 টন। বিপুল আমদানি হলেও শতভাগ মার্জিন দিয়ে ছোট আমদানিকারকদের ঋণপত্র খুলতে হচ্ছে। এতে বড় গ্রুপের সাথে প্রতিযোগিতায় বিপাকে পড়ছেন তারা। এলসি খোলার ক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, ব্যাংক সুবিধা দিচ্ছে, কিন্তু মার্জিন 100% নিচ্ছে, এইটা সমস্যা হচ্ছে। আগে পূর্বে ছিল 30%, 40%, ওটা তো এলসি হতো, এখন এটা হচ্ছে না। 2024 সালের জানুয়ারিতে যেখানে 214 জন আমদানিকারক রোজার পণ্য আমদানি করেছেন, সেখানে এবার 365 জন রোজার পণ্য এনেছেন। এতে প্রতিযোগিতামূলক বাজার তৈরি হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। বেশি আমদানিকারক পণ্য নিয়ে আসবেন, তখন একটি বাজারে প্রতিযোগিতামূলক বাজার হবে। সেক্ষেত্রে পণ্যের দাম স্থিতিশীল থাকবে। সেক্ষেত্রে বাজারে নিয়ন্ত্রণ করা বড় বড় কোম্পানিদের পক্ষে সম্ভব হয় না। যেটি আমরা বিগত দিনে দাবি ছিল আমাদের, সেটি আমরা এখন দেখতে পাচ্ছি। সেটা অবশ্যই ভোক্তাদের জন্য, ব্যবসায়ীদের জন্য, সবার জন্য আমরা মনে করি এটি একটি পজিটিভ দিক। তবে এখন থেকেই বিপণন এবং বাজারে মজুদ ব্যবস্থা তদারকির দাবি জানিয়েছেন আড়তদার ও পাইকাররা। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। 6 মাসে চট্টগ্রাম বন্দরে প্রচুর বিদেশি বিনিয়োগ প্রস্তাব আসছে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। আগস্টের মধ্যে বে টার্মিনালের স্রোতরোধী প্রাচীর নির্মাণ ও চ্যানেল খননে $650 মিলিয়ন বিনিয়োগে বিশ্ব ব্যাংকের সাথে সমঝোতা হবে। এছাড়া পানগাঁও কন্টেইনার টার্মিনাল অপারেশন ও বিনিয়োগে শীর্ষ শিপিং জায়ান্ট আগ্রহ প্রকাশ করেছে। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শিউলি। দেশের আমদানি রফতানি বাণিজ্যের প্রবেশদ্বার হিসেবে চট্টগ্রাম বন্দরকে ঘিরে ব্যাপক আগ্রহ বিদেশি বিনিয়োগকারীদের। নতুন টার্মিনাল নির্মাণের পাশাপাশি পুরনো ও আয়বর্ধক টার্মিনাল পরিচালনায় বিশ্বের শীর্ষস্থানীয় টার্মিনাল অপারেটরদেরকে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয় আগেই। তবে এ নিয়ে রয়েছে ভিন্ন মত ও শ্রমিক অসন্তোষ। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন স্থাপনা ও কাস্টমস হাউজের অকশন শেড পরিদর্শনে এলে জাতীয়তাবাদী শ্রমিক দলের তোপের মুখে পড়েন নৌপরিবহন উপদেষ্টা। তার গাড়ি আটকে বিক্ষোভ করে শ্রমিক দলের কর্মীরা। এ সময় হাসিনার করা সব চুক্তি বাতিল এবং এনসিটি ও সিসিটি বিদেশি অপারেটরকে দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয়। যদিও দেশের ও শ্রমিকদের স্বার্থবিরোধী কিছুই হবে না এমন আশ্বাসে পথ ছাড়েন তারা। এরপর কাস্টমস হাউজের নিলামগোলা, বন্দরের নতুন কার শেড ও সার্ভিস জেটি পরিদর্শন শেষে ব্রিফিংয়ে নৌ পরিবহন উপদেষ্টা বলেন, উন্মুক্ত দরপত্র আহ্বান কঠিন হওয়ায় আপাতত সরাসরি ক্রয় পদ্ধতিতে এনসিটিতে বর্তমান অপারেটরের মেয়াদ বাড়ানো হয়েছে আরও 6 মাস। আগস্টে বে টার্মিনালের স্রোতরোধী প্রাচীর নির্মাণ ও চ্যানেল খননে বিশ্বব্যাংকের সাথে $650 মিলিয়ন বিনিয়োগে চুক্তি হবে। ওয়ার্ল্ড ব্যাংক 650 মিলিয়নের ইনভেস্টমেন্ট আছে এখানে, বিশেষ করে চ্যানেল তৈরি করা এবং ব্রেকওয়াটার। তো কাজেই সেইখানে আমার মনে হয় যে বাংলাদেশে এটা হবে ওয়ান অফ দি লার্জেস্ট ইনভেস্টমেন্ট সো ফার। 2030 সালে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর কাজ শুরু করবে জানিয়ে বলেন,
পতেঙ্গার লালদিয়াচরে কন্টেনার টার্মিনাল নির্মাণের পাশাপাশি পানগাঁও ইনল্যান্ড কন্টেনার টার্মিনাল অপারেশনে বিনিয়োগ করতে চায় ডেনমার্কের মার্কস লাইন। বন্দর কেন্দ্রিক প্রচুর ইনভেস্টমেন্ট আসছে, প্রচুর, বিশেষ করে বে টার্মিনাল, লালদিয়া, এমনকি লালদিয়ার পাশে আরেকটি নেওয়ার জন্যও তারা আলাপ আলোচনা করছে। আশা করি আমরা এই আগামী 3-4-5 মাসের মধ্যে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে এবং তাদের সাথে আমাদের মোটামুটি একটা এমওইউ এবং চুক্তি হবে। টেকনাফের ঘুমধুমে স্থলবন্দর নির্মাণের পরিকল্পনা নেওয়া হচ্ছে জানিয়ে বলেন, রোহিঙ্গাদের জন্য রাখাইন রাজ্যের সাথে আগের মতোই সুসম্পর্ক থাকবে। হাজারের শিউলি, এখন চট্টগ্রাম। এবারে দেশের বাইরের খবর। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মতে গাজা উপত্যকা নিয়ে অসাধারণ পরিকল্পনা করেছেন ট্রাম্প। এ নিয়ে সমালোচনার কিছু নেই। ট্রাম্পের সিদ্ধান্তের বিষয়ে নিজেদের প্রস্তুত রাখছে আরব, আমেরিকান ও মুসলিম নেতারা। অন্যদিকে দ্বিরাষ্ট্র গঠনের মাধ্যমে সমাধান চেয়েছেন পুতিন। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা পুরোপুরি ঢেলে সাজাতে উপত্যকাটি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনার কথা ঘোষণা করতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আলোচনা সমালোচনা এখন তুঙ্গে। ফিলিস্তিনিদের অন্য আরব রাষ্ট্রে সরিয়ে গাজার পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের প্রস্তাবও দেন তিনি। ফিলিস্তিনিদের জন্য বিপুল কর্মসংস্থান তৈরির আশ্বাসও দেন মার্কিন প্রেসিডেন্ট। গাজা নিয়ে ট্রাম্পের এমন পরিকল্পনার ভূয়সী প্রশংসা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, এটি সত্যি অনুকরণীয় প্রস্তাব, এ নিয়ে সমালোচনার কিছু নেই। Gazans who want to leave. I mean, what's wrong with that? They can leave, they can then come back, they can relocate and come back, but you have to rebuild Gaza. If you want to rebuild Gaza, you can't have. যদিও ট্রাম্পের প্রস্তাব স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে বহু আরব ও ইউরোপীয় রাষ্ট্র। দ্বিরাষ্ট্র গঠনের মাধ্যমে সমাধানের উপর জোর দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, যে কোনো ধরনের জাতিগত নির্মূলের প্রচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। সংস্থাটিতে নিযুক্ত ফিলিস্তিনের আবাসিক প্রতিনিধি বলেছেন, গাজা উপত্যকা কারো দখলের জন্য মুক্ত কোনো ভূমি না। গাজা নিয়ে ট্রাম্প হঠকারী পরিকল্পনা করছেন বলে মন্তব্য করেছেন টেক্সাসের ডেমোক্র্যাট কংগ্রেসম্যান আল গ্রিন। ট্রাম্পকে অভিশংসনের আওতায় আনার দাবি জানান তিনি। তানভীর জানি, এখন বিশ্ব। এবারে খেলার খবর। শুক্রবার বিপিএল এর ফাইনালে চিটাগং কিংসের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ দলটির সামনে। এ নিয়ে অনুশীলনে ঘাম ছড়াচ্ছে বরিশাল, যেখানে আছেন সহকর্মী তাসওয়ার নাফি, যুক্ত হচ্ছে তার সঙ্গে। নাফি, বরিশালের অনুশীলন দেখে কি মনে হচ্ছে আপনার? ফাইনালের গেম প্ল্যান সম্পর্কে জানতে পেরেছেন কিনা, এবং একই সাথে জানতে চাই স্কোয়াডে নতুন কেউ যুক্ত হয়েছেন কিনা? আমরা জানি রাত্রি যে বরিশালে নতুন একজন বিদেশি ক্রিকেটার যুক্ত হয়েছেন, জিমিন ইসলাম, এবং তিনি গত পরশুদিন দলের সাথে যুক্ত হয়েছেন এবং বরিশাল ইতিমধ্যে ফাইনাল নিশ্চিত করেছেন। প্রথম ম্যাচ জিতে চিটাং কিংসকে হারিয়ে এবং গ্রুপ পর্বে বা লিগ পর্বের লাস্ট ম্যাচটা আবার চিটাং কিংসের বিপক্ষে তারা হেরেছিল এবং যারা প্রথম ম্যাচটা জিতেই ফাইনাল নিশ্চিত করেছেন চিটাং কিংসের বিপক্ষে। আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, চিটাং কিংস 2013 সালের পর আবারও ফাইনাল নিশ্চিত করেছেন এবং বরিশালের সামনে রয়েছেন ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। এবং তাদের দলটা বেশ ব্যয়বহুল দল এবং বেশ কিছু বড় বড় তারকা রয়েছেন, দেশ এবং বিদেশি তারকা রয়েছেন। কায়েল মায়ার্স রয়েছেন, জিমিন ইসলামের কথা বলছিলাম, তিনি যুক্ত হয়েছেন, নিউজিল্যান্ডের ক্রিকেটার। এছাড়া বাংলাদেশের তামিম ইকবাল, মাহমুদুল রিয়াদ, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছে। আমি এখন প্রেস কনফারেন্স রুমে আছি। কিছুক্ষণ পরই ফরচুন বরিশালের পক্ষ থেকে একজন কথা বলবেন সাংবাদিকদের উদ্দেশ্যে এবং গণমাধ্যমে। এবং আজকে চিটাগাং কিংসের কোনো অনুশীলন নেই। তারা গতকাল ম্যাচটা যারা জিতেছেন কোয়ালিফায়ার 2-তে খুলনা টাইগার্সকে হারিয়ে তারা ফাইনাল নিশ্চিত করেছেন এবং এখন প্রায় এক যুগ পর আবারও তাদের চ্যাম্পিয়ন হওয়ার একটা সুযোগ হয়েছে। নতুনভাবে ফ্র্যাঞ্চাইজি গঠন করেছে, নতুন ফ্র্যাঞ্চাইজি এসেছে, নাম পরিবর্তন হয়েছিল কয়েকবার, সেই আবার পুরো নামে 2013 সালে চিটাগাং কিংস নামে তারা ফাইনাল খেলেছিল, আবার 2025 সালের বিপিএলে তারা ফাইনাল নিশ্চিত করেছেন। বিপিএলের এবারের আসরটা ঘিরে নানা
রকমের বিতর্ক যে তৈরি হয়েছিল, সেই বিতর্কের থেকে এখন 11তম আসরের ফাইনাল নিশ্চিত করেছেন দুটি দল। ফরচুন বরিশালের যে কথাটা বলছিলাম, তারা যেভাবে খেলে যাচ্ছিল লিগ পর্ব থেকে এখন পর্যন্ত খুবই ডমিনেটিং ক্রিকেট খেলেছে, এবং পাশাপাশি চিটাগাং কিংসের যে অবস্থাটা ছিল সেই অবস্থা থেকে তারা যেটা জানিয়েছেন যে তারা এখন পর্যন্ত যে বিদেশি ক্রিকেটার খাজা নাফে আছে, গ্রাহাম ক্লার্ক রয়েছেন, বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটার তারা প্রথম থেকে যাদেরকে খেলিয়েছেন সেই নামগুলোই থাকবে, অর্থাৎ নতুন কোনো বিদেশি ক্রিকেটার তারা যুক্ত করছে না একাদশে বা স্কোয়াডে। তবে ফরচুন বরিশালের বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটার চেঞ্জ হয়েছে বা বদল হয়েছে। আমি শুরুতেই যেটা বললাম, জিবি নিশামের মতো একজন তারকা ক্রিকেটার রয়েছেন, নিউজিল্যান্ডের থেকে তাকে নিয়ে এসেছেন, এবং সেই ব্যয়বহুল দলটা ফাইনালি শুরু করেছেন অর্থাৎ। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখতেছে, শেষ বিষয়, দর্শকরা বেশ উৎফুল্লভাবে টিকিট কাটছে, তবে টিকিট সংকট নিয়ে তাদের অভিযোগ রয়েছে। তো রাত্রে এই ছিল আমার কাছে বিপিএলে আমার কাছে সব শেষ করছি এখন দুপুর। যাবার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। ধানমন্ডি 32-এ ভাঙচুর চলছে। দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়ি কার্যালয় গুঁড়িয়ে দিচ্ছে বিক্ষুব্ধরা। যতক্ষণ পর্যন্ত না এই বাড়ি ভাঙবে না আমরা থাকবো, এবং এটা ভেঙে আমরা এখান থেকে যাব। পৃথিবীর ইতিহাসে এমন লৌহ মানব এবং স্বৈরশাসক আর দেখা যায়নি। শেখ হাসিনা যতটা ধৃষ্টতা দেখাইছে, সম্ভব কি পরিণত হতে পারে দেশের বিরুদ্ধে কাজ করলে, সেখান থেকে শিক্ষা নেওয়া দরকার। জুলাই গণহত্যার বিচার দাবিতে শাহবাগের শহীদ পরিবারের সদস্যরা, সড়ক অবরোধে যান চলাচল বন্ধ। হাতে গোনা গোলাপি রঙের বাস দিয়ে শুরু হলো মহানগরীর সমন্বিত পরিবহন সেবা। বসেনি কাউন্টার, ভাড়া বেশি নেওয়ার অভিযোগ। রোজার আগেই খাতুনগঞ্জে কমেছে ছোলা, চিনি, খেজুরের দাম। বেড়েছে আমদানিকারকদের সংখ্যা, বাড়তি পণ্য নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।